আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 দের ফাইনাল ক্লাস, আজকের ক্লাস নম্বর 11। এই 11 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব মূলত এটি হচ্ছে কত ক্লাস নম্বর, এটি হচ্ছে তথ্য উপাত্ত। হ্যাঁ, এই তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব, অবশ্যই গণিত বইয়ের অষ্টম শ্রেণী। এর এমসিকিউ অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে গেছে, এই যেমন যশোর বোর্ড 2018 সালে এটি এসছে, এই রকম যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে গেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা কেমন হয় সেটার একটা প্রাথমিক ধারণা পাবা, কেননা তোমরা এর আগে পরীক্ষা কোনো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করনি, এটাই তোমাদের জন্য প্রথম। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আলোচনাতে চলে যেতে পারি। তার আগে তোমরা বলবা যে আমার অ্যাকচুয়ালি লাইফটা ঠিক আছে নাকি, আর সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সামনের দিকে আগাতে পারি। তবে আমাদের প্রাণপ্রিয় হাদি ভাইয়ের আজকে দাফন সম্পন্ন হয়েছে। আমরা জেনিথ ম্যাথ স্টাডি শিক্ষা পরিবার হাদি ভাইয়ের জন্য গভীরভাবে শোকাহত। আমরা চাই হাদি ভাইকে শহীদি মর্যাদা দেওয়া হোক, আর আল্লাহর কাছে দোয়া করি তিনার আত্মার মাগফিরাত কামনা করি, তিনি যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয়, এই দোয়া করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও দোয়া করবা হাদি ভাইয়ের জন্য। তো আমরা যে ক্লাসটি আলোচনা করতেছিলাম, যেটা যাচ্ছি যে আজকের ক্লাস, এটি হচ্ছে ফাইনাল। হ্যাঁ, আজকেরটা হচ্ছে ফাইনাল ক্লাস। এটা হচ্ছে কত 11, মনে রাখবে। এর আগে আরও 10টি পর্ব করা হয়েছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ওর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা আসবে, এজন্য ওইগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে? তো প্রথমে আমি দেখব যে চলে যাওয়ার আগে যে অ্যাকচুয়ালি আমার লাইফটা ঠিক আছে নাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বলবা যে লাইফটা ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আমরা সামনের দিকে অবশ্যই আগাবো। আর দয়া করে একটু একজন কমেন্টস করে আমাকে জানাও যে অ্যাকচুয়ালি লাইফটা ঠিক আছে কি না। ওকে, আর বলি তোমাদের জ্ঞাতার্থে, আগামীকাল আমাদের আজকেই নেয়ার কথা ছিল কভার পৃষ্ঠা কীভাবে পূরণ করব সেটি। দুঃখের বিষয় আজকে নেওয়া হয়নি, আজকে যেহেতু শোক দিবস চলছে এজন্য নেইনি। আগামী দিন অর্থাৎ আগামীকাল অবশ্যই সেই ক্লাসটি নেব, কভার পৃষ্ঠা কীভাবে পূরণ করব। আর যেহেতু তোমরা পাবলিক পরীক্ষা এবার প্রথম দিতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদের এটি সম্পূর্ণ নতুন হবে। আমার লাইভটা ঠিক আছে নাকি? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে লাইভ। যেহেতু পাবলিক পরীক্ষা তোমরা প্রথম দিতে যাচ্ছ, তোমাদের একটু ভয় হেজিটেশন কাজ করবে। এই জন্য যাতে ওই কভার পৃষ্ঠাটা, মানে খাতা যেটা দেবে উপরে যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সেট কোড, তারপরে বিষয় কোড, এগুলো পূরণ করতে হয়, সেগুলো যাতে সমস্যা না হয় সেই চেষ্টা করব কীভাবে সেটা বুঝিয়ে দেয়। এবং ওইগুলো ভুল হলে কিন্তু রেজাল্ট আসবে না, মাথায় রাখবা। তাহলে ভুল হলে কি করবা, রেজাল্ট চলে আসবে। সেই বুদ্ধিগুলো শিখবো আমরা আগামীকালকে ঠিক 6:30টার পরে। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আজকের ক্লাসে আমরা চলে যাই। প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমরা, খেয়াল করে দেখো যে একটি অঙ্ক আছে। আমি আজকে আলোচনা করবো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, এবং বোর্ড এমসিকিউ। হ্যাঁ, বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, 1 নম্বর প্রশ্নটি বলছে 6, 5, 12, 8, 10 এবং 15 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। আচ্ছা, এই জাতীয় সংখ্যা যদি থাকে এবং এর যদি বলে মধ্যক নির্ণয় করো, খেয়াল করে দেখো, আমরা এগুলো মুছে দেই। যদি এই সংখ্যাগুলো মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে খেয়াল করতে হবে এখানে কি বিষয় আসলে বলছে। মধ্যক মানে কি? সংখ্যাগুলোর মাঝখানেরটা অ্যাকচুয়ালি কী হবে, এটা আমি তোমাদেরকে কয়েকটা পদ্ধতিতে একটু শেখাবো। প্রথমে আমি তোমাদেরকে বলি একটু কীভাবে শেখানো যায়। খেয়াল করে দেখো। আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, এরকম হয়ে গেল। ওকে ওকে, আমি সম্পূর্ণ পৃষ্ঠাটাই চলে এসছে। আচ্ছা, সম্পূর্ণ পৃষ্ঠাটা না আসানোই ভালো ছিল, আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, সম্পূর্ণ পৃষ্ঠা আমাদের প্রয়োজন নাই। সম্পূর্ণ পৃষ্ঠা আমাদের প্রয়োজন নাই অযথা। আচ্ছা, এটা কি কেটে গেল তাহলে? হ্যাঁ, যেখান থেকে আমাদের প্রয়োজন নাই সম্পূর্ণ পৃষ্ঠা, যেটুকু আমাদের প্রয়োজন আমি এটা ছোটো করে নেই। যেটুকু আমাদের প্রয়োজন আমরা সেটুকু নিয়ে আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, কেটে নিতে পারি। হ্যাঁ, এই যেভাবে যেই প্রশ্নটা যখন আলোচনা করব সেই প্রশ্নটা তখন এভাবে কেটে নেব, ঠিক আছে? হ্যাঁ, ওকে, দেখো আমরা আমাদের প্রশ্নটা এখানে চলে আসছে, আমরা এখান থেকে আলোচনা করতে পারি। খেয়াল করে দেখো কি করা যায়। যেহেতু প্রশ্নগুলোর এইটা বলছে যে মধ্যক নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আচ্ছা, মধ্যক নির্ণয় করতে বলে এই সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। এইটা তাহলে আমরা এখানে লিখব যে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে
সাজিয়ে পাই। আচ্ছা, এটা এমসিকিউ, হ্যাঁ, এটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা করছি সেটা হচ্ছে শর্ট হয়ে যাবে, তার মানে 2 মার্কের জন্য যদি পড়ে 2 মার্কের জন্য এটা হয়ে যাবে। এজন্য তোমরা ভালো করে বুঝে নেবে এটা। হ্যাঁ, সংখ্যাগুলো সাজিয়ে পাই। প্রথম সংখ্যাটা আমাদের এখানে আছে 5, 5 নিলাম, ছোট থেকে বড় সাজাবো। তারপরে 6 আছে, 6 নিলাম। তারপরে হচ্ছে 8 আছে, 8 নিলাম। তারপর 10 আছে, 10 নিলাম। তারপর আছে 12, 12 নিলাম। তারপরে হচ্ছে এখানে আছে 15, 15 নিলাম। এখন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ 6 আছে। এখন আমাদের বলছে যে মধ্যক নির্ণয় করো। আচ্ছা, মধ্যক নির্ণয়ের শর্ত কয়েকটি প্রকার আছে। আমি এখানে লিখবো যে এখানে যেটি শর্ট আকারে করা হয়, এখানে n সমান 6 যা বিজোড়, বিজোড় তো না, যা জোড়, এরকম লিখবো, যা জোড়। ওকে, অতএব জোড় যদি হয় এবং 2 নম্বরের জন্য যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা এরকম লিখবো, অতএব মধ্যক। হ্যাঁ, একটু বলি তোমাদের নিয়ম, যেগুলো যেভাবে সেভাবে আমি একটু বোঝাই তোমাদের। অতএব মধ্যক সমান n/2 তম ও n/2 যোগ 1 তম পদের যোগফল, যোগফল, আর এখানে দেবো হচ্ছে বাই 2। ঠিক আছে, এখন দেখো খেয়াল করে যে আমাদের n সমান কত, এখানে n সমান আমরা পেয়েছি 6, তাহলে এখানে লিখবো 6/2 তম ও 6/2 যোগ 1 তম পদের যোগফল। ঠিক আছে, যোগফল, তারপরে বাই 2, 2 লিখলাম। এবারে খেয়াল করে দেখো, 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে 3 তম, এবং এখানে আছে কি, এখানে লিখবো 3 তম ও 4 তম, কেননা 3/2 একে ভাগ করলে হয় 6/2 কে ভাগ করলে হয় 3, 3 আর 1 4, একবারে লিখলাম 4 তম পদের যোগফল, যোগফল বাই আবার সেই 2। এবার আমরা এরকম সাধারণ হলে এখানে 2টা, এখানে 2টা কেটে দিয়ে এই যে 8 যোগ 10/2 সমান 9, অঙ্ক করে দিলে অঙ্কের উত্তর 9, শেষ। এইটুকুই হচ্ছে টাইম। এখন কি টাইম লাগলো? আমি এটা করলাম হচ্ছে যদি তোমাদের সংক্ষিপ্ততে পড়ে 2 নম্বরের জন্য, এবং যদি সিকিউ এর ক নম্বরে পড়ে তাহলে কত, সেখানেও 2 নম্বরের জন্য হলো তোমাদের এইরকম সূত্রটা বসাতে হবে। এখানে আর একটা কথা বলি, এই জায়গাটা যদি আর একটা সংখ্যা থাকতো, মনে করে 16 থাকলো, তাহলে এখানে n সমান হতো 7, আর এই জায়গায় এটা হতো হচ্ছে বিজোড়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার এখানে সূত্র হতো কি বলি আমি, সূত্রটা হতো হচ্ছে যে এরকম, বিজোড় হলে সূত্র এরকম n+1 এত তম পদ, এটা হতো সূত্র। যেহেতু সেটা না, ওটা আসলে আমি অঙ্কন করবো তখন, যেহেতু এটা না, ওটা এখন নিয়ে আলোচনা করছি না। এই হচ্ছে অঙ্কটা ছিল। এখন কি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছো। এবার খেয়াল করে দেখো, আবার আমরা অঙ্কটি 2 নম্বর অঙ্কে চলে যাব। খেয়াল করে দেখো 2 নম্বর অঙ্কটি বলছে, এখানে আমি একটু বড় করি, দেখো এই জায়গায় 1 3 5 7 অনেকগুলো সংখ্যা আছে, বলছে তার গড় কত। গড় জিনিসটা তো আমরা পারি, খুবই সোজা গড় জিনিস, এর উত্তর আমার কাছে আছে। তোমরা যদি চাও এর প্রশ্নগুলো উত্তরগুলো সবই আমি দিয়ে দেবো, কমেন্টস করবা শুধু যে তোমাদের প্রয়োজন নাকি। ঠিক আছে, প্রয়োজন হলে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। আরেকটা কথা বলি তোমাদের, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এখানে আমাকে SMS দিবা, তোমাদের আমি এই কন্টেন্টগুলো সাজেশনগুলো দিয়ে দেবো, এবং আমার ফ্রি ক্লাস চলছে, সেই ক্লাসে তোমাদেরকে অ্যাড করে নেব। দেখো 0188090390, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে আমি তোমাদের এটা উত্তর দিয়ে দেবো। যেমন উত্তরের কথা বলি, 2 নম্বর উত্তরে যদি আমরা যাই, প্রথমে 1 নম্বর যেটা করলাম 9, এই যে উত্তর হয়েছে। এবারে 2 নম্বরে যদি যাই, খেয়াল করে দেখো 2 নম্বরটা বলছে গড় নির্ণয় করো। গড় কোনটি দেখো, খেয়াল করে এখানে এটা লিখেছে, সবগুলো যোগ করে কত হয়েছে, এই পাশে আবার কি, হ্যাঁ খেয়াল করো, সবগুলো যোগ করে কত হয়েছে 63, 63/9, 9 কোথা থেকে আসলে এটাও মনে রাখবা, 9 কোথা থেকে আসলে এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সংখ্যা, সেজন্য 9 দ্বারা ভাগ করে 7 হলো উত্তর। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। এটা আমাদের উত্তর এখানে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই কমেন্টস করবা, দিয়ে দেবো। আচ্ছা, আমাদের অলরেডি একজন কমেন্ট করেছে, নুরুন নাহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুরুন নাহার, ধন্যবাদ তোমাকে অসংখ্য। এখন আচ্ছা, আমাদের ইন্টারনেট কানেকশন দুর্বল দেখাচ্ছে। ওকে, সরি, দেখি কি হয় অবস্থা, কতক্ষণ চলাতে পারি।
ইন্টারনেট কানেকশনে দুর্বলেই। ওকে, এই একটা হলো। এবারে আমরা 3 নম্বর অঙ্কটি দেখতে পারি। খেয়াল করে দেখো তো 3 নম্বরটা কি বলছে। 3 নম্বরটা এখানে এত 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 দেওয়া আছে, এর বলছে শ্রেণী ব্যবধান কত। আচ্ছা, শ্রেণী ব্যবধানটা কি এখানে বুঝতে হবে। শ্রেণী ব্যবধানটা কি? শ্রেণী ব্যবধানটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটা না নিয়ে গেলে এই জায়গাটাই ভালো কাজ করছে না। হ্যাঁ, আমরা এটা নিয়ে যাই। এই প্রশ্নটা খেয়াল করে দেখো কোন সালে এসছে। ও আচ্ছা আচ্ছা, এইটা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা ডিলিট করে দিই আমরা। তার আগে এই জায়গা থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা এই জায়গাটা আমরা যাব। এইবার আমরা যদি যাই ওখানে, আর কোনো সমস্যা নেই, এখন আমরা নিতে পারি। হ্যাঁ, 3 নম্বর, তাই না? এবার আমরা 3 নম্বরটা নিয়ে গেলাম, মানে আসে। হ্যাঁ, সমস্যা নেই। এখন এই যে এটা আমরা ছোট করে নিলাম, দেখো বুঝতে পারো কিনা। এইবার বলছে যে এখানে শ্রেণী ব্যবধান কত। শ্রেণী ব্যবধান বলতে শ্রেণীটা কি খেয়াল করে দেখো। এই যে উপরের এই সংখ্যাগুলোকে শ্রেণী বলে। হ্যাঁ, খেয়াল করে দেখো, এই যে শ্রেণীগুলো, এটি একটি শ্রেণী, এটি একটি শ্রেণী, এটি একটি শ্রেণী, এটি একটি শ্রেণী, এইগুলো সব এক একটি শ্রেণী। এখন এই শ্রেণীগুলো খেয়াল করে দেখো যে প্রথমটা আছে কত 42 আর কত 47। তাহলে 42 থেকে 47 কতটি সংখ্যা আছে, এটাই হচ্ছে শ্রেণী। তাহলে কত আছে আমরা হিসাব করি। 42 আছে, 43 আছে, 44 আছে, 45 আছে, 46 আছে, 47 আছে। গণের সংখ্যা বলতে আসলে সবগুলোই থাকবে এরকম না, কোনোটা থাকতে পারে, কোনোটা না থাকতে পারে, আবার সবগুলোই দেখা গেল 43, সবগুলোই 42, এরকমও থাকতে পারে। সেটা কি আছে আমরা জানি না, কিন্তু আমরা এখানে ব্যবধান যখন ধরবো তখন এভাবে 42 থেকে 47 গুনতে হবে। তাহলে এই জায়গাটা মোট হবে আছে 42, 1 2 3 4 5 6। এখানে আমাদের ব্যবধান আছে 6। 42, 43, 44, 45, 46, 47, 6 ব্যবধান। তার মানে আমাদের উত্তর আছে 6 উত্তর। এখন বলো তো এটা বোঝাতে পারলাম নাকি? যদি বোঝাতে পারে তাহলে এই জাতীয় অঙ্ক তোমরা সব পারবা। ঠিক আছে, ওকে। জাস্ট বলো তো কোনো সমস্যা আছে কি না। আচ্ছা, এবার আমরা নেক্সটে চলে যেতে পারি। 4 নম্বর অঙ্কটা এখানে বলছে দেখো প্রচুরক কত। এই যে একটি সংখ্যা, এই সংখ্যাটির এখন বলছে প্রচুরক কত। দেখো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে গেলাম, ও আচ্ছা, এখানে গেলাম যে আমরা কি করব, আগে নেক্সটে যাব। নেক্সটে না গেলে ওই অঙ্কটাই থেকে যাবে। হ্যাঁ, এইবার আমরা এখান থেকে এইটা নেব। কয় নম্বর? প্রচুরক 4 নম্বরটা। যদিও এখান থেকে বোঝানো যেত, কিন্তু আমি চাচ্ছি এখান থেকে না বুঝে তোমাদের ওখানেই বোঝাবো। সমস্যা আছে এখানে, এই জায়গায় নিলে বোঝানো যাবে ভালো। খেয়াল করে দেখো, এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা এখন প্রচুরক কত বলছে। দেখো এখানে সংখ্যাগুলোর প্রচুরক কত। প্রচুরক মানে বুঝতে হবে, প্রচুরক মানে এই সংখ্যাগুলো মোট কত বার আছে, যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা হবে প্রচুরক। আচ্ছা, প্রচুরকটা কি? যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে সেটা হচ্ছে প্রচুরক। এটা মাথায় রাখতে হবে, যেই সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে এই জায়গাটার সংখ্যাগুলো কোনটা বেশি আছে আমরা বুঝবো কি করে। খেয়াল করে দেখো, এখানে আছে হচ্ছে কত 2 আছে, 5 আছে, 2 আছে, এভাবে সবগুলো সংখ্যা আছে। এত এর মধ্যে থেকে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে আমরা এখানে লিখবো। এখানে খেয়াল করে দেখো, এখানে আচ্ছা আমরা যদি সাদা কালার নেই কিরকম হয় দেখি তো। এখানে 2 আছে, কিরকম আছে সাদা? হ্যাঁ, মোটামুটি ভালো। 2 আছে কয়বার? 1। আচ্ছা, অন্য কালার না নিলে তো কাটাকাটি যাচ্ছে না, কালো। 1 2 3, 3 বার। এবার খেয়াল করে দেখো, 5 আছে, 5 আছে কয়বার? আচ্ছা 1 আছে, তার আগে 1 আছে, 1 আছে জাস্ট একবার, 1 আছে একবার। তারপরে কি আছে? 1 গেল, 2 গেল, এবার 5। 5 আছে কয়বার? একবার, দুইবার, দুইবার, দুইবার। আচ্ছা, তারপরে কত? 12। 12 আছে, এখানে লিখবো 12 আছে, 12 আছে একবার, 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 একবার। তারপরে আছে কত? 12-র পরে কত? 11। 11 আছে, 11 কয়বার আছে? একবার, দুইবার। তাহলে আছে 11 আছে দুইবার। তারপরে কত? একটা এই যে 7 আছে, এখানে আমরা 7 আছে একবার। এখন এখানে বলো সবচেয়ে বেশিবার কোনটা আছে। যেহেতু সবচেয়ে বেশি যেটা থাকে সেটা থাকে উত্তর, তাহলে এখানে সবচেয়ে বেশিবার আছে হচ্ছে এই যে 3 বার, এই যে 2। তাহলে আমাদের প্রচুর হচ্ছে এখানে 2।
অর্থাৎ এখানে প্রচুরক 2। বুঝতে পারলাম? এটাও কিন্তু তোমরা সংক্ষিপ্ত আকারে যদি তোমাদের শর্ট পড়ে, হ্যাঁ শর্টে আসে, তাহলে এইভাবে অঙ্কটা করবা, 2 এ 2 পেয়ে যাবা। ওকে, হয়েছে? এখন আমরা পরের অঙ্কে যেতে পারি। 5 নম্বরটা খেয়াল করে দেখো। এদিকে 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে নিচে তোমাদের শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বরের সংখ্যা নিবেশন সারণী হলো এত, এরকম দেওয়া আছে। এখন বলছে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান কোনটি? আচ্ছা, প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান আছে, জাস্ট প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান। কি সোজা গো, মধ্যমানটা আমি একটু এখান থেকে নিয়ে যাই তোমাদের বুঝাই। হ্যাঁ, ওগুলো সবগুলো নিলাম না, একটু কম করে নিলাম। ওকে, আচ্ছা এখানে যাই, এখানে এসছে যখন এটাই রাখি। সমস্যা সমস্যা, আগেরটা মুছে দিই, ওটা রাখবো না। আচ্ছা, এখন এইভাবে গেল। হ্যাঁ, এইবারে এই জায়গাটা খেয়াল করো যে এই সংখ্যাগুলোর বলছে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান কত। প্রথম শ্রেণী কত? 51 থেকে কত 60, এটা হচ্ছে প্রথম শ্রেণী। এর মধ্যমান কত? তোমরা জাস্ট ক্যালকুলেটর কাছে রাখবা, আর তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই রাখবে না, কেননা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তোমাদের রাখতে হবে হচ্ছে নর্মাল ক্যালকুলেটর, যেগুলো সাধারণভাবে ব্যবহার করে থাকো, ওর মধ্যে ফাংশন নাই, প্রোগ্রাম নাই সেগুলো। এখন এইটা সংক্ষিপ্ত আকারে মধ্যমানটা বের করার বুদ্ধি হচ্ছে 51 যোগ 60/2, যা হবে তাই। তাহলে 51 আর 60 যোগ করলে কথায় 1, আর 5 5 10 আর 1 11/2। তার মানে এটা যদি ভাগ করা হয় তাহলে হয় হচ্ছে 5 5 5 দশমিক, না এটা 5, হ্যাঁ 5 দশমিক সামথিং 51 10 2 52 হচ্ছে। তাহলে এটা কি আছে? এর মধ্যমান কত? 52। এর মধ্যমান পরেরটা আমরা কাটিনি, এটা বা হচ্ছে এই যে কত 5 5 55 হবে। হ্যাঁ, 55.2। ওকে, এই যে 55.2, এটা হচ্ছে আমাদের 52। 55.2 হবে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 হবে 55.5। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের জ্ঞাতার্থে বলি আমি, আগামীকালকে আমার একটা ক্লাস হবে, সেটা হচ্ছে কভার পৃষ্ঠা। হ্যাঁ, একটু মাঝে মাঝে বলবো। এই ক্লাসটা আজকে অথবা গতকালকে নেওয়ার কথা ছিল, আমাদের হাদি ভাই মারা যাওয়ার কারণে সেটা আর করতে পারিনি। এই জন্য আগামীকালকে ওই ক্লাসটা নেবো, আজকে সাধারণভাবে ক্লাস নিয়েছি। পরীক্ষায় কভার পৃষ্ঠা কী করে পূরণ করবা, কীভাবে পূরণ করবা এই কভার পৃষ্ঠা, এইটা নিয়ে আগামীকালকে ক্লাস হবে। কিভাবে পূরণ করবা, হ্যাঁ পূরণ করবা, সেটা ক্লাসটা হবে আছে 6টা 30-এ আগামীকাল সন্ধ্যায়, সেই ক্লাসটা নেব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো, এই যে আমাদের উত্তর এটা। খেয়াল করে দেখো 6 নম্বরটা এবারে কি বলছে। নিচের 50 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী দেওয়া আছে। এখন বলছে প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত। ওকে ওকে, সুন্দর একটা প্রশ্ন বলেছে। এটা কি বলেছে? প্রচুরক শ্রেণীর। আচ্ছা, এটা থাক, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আগে আমরা এটা নিয়ে নিই, এইভাবে না করলে হবে না। এবারে এই প্রশ্নটা আমরা এখান থেকে কাটসাট করে নিয়ে যাই ওখানে। খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমাদের এটা বলছে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত আছে। প্রচুরক শ্রেণীটা বোঝার একটা বুদ্ধি আছে, কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। এটা জানলে কিন্তু প্রচুরক শ্রেণী হয়ে যাবে। কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটা বুঝবে কোথায়, কি করে? এই যে গণসংখ্যা লাইনটা দেখতে হবে। এখানে আছে 6, এখানে আছে 15, এখানে আছে 20, এখানে আছে 5, এখানে আছে 4, তার মানে 20 এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। অর্থাৎ এটি হচ্ছে প্রচুরক শ্রেণী। মাথায় থাকবে, প্রচুরক শ্রেণী আছে এইটা। এখন বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত। প্রচুরক শ্রেণী হচ্ছে 71 থেকে কত 80। এই শ্রেণীর নিম্ন সীমাটা হচ্ছে, এর নিম্ন সীমা হচ্ছে এইটা, এটা হচ্ছে নিম্ন সীমা, আর এটা হচ্ছে উচ্চ সীমা। বোঝাতে পারলাম? হ্যাঁ, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এই হচ্ছে মূলত এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সব করে ফেলতে পারি। এবার দেখো 6 নম্বর 7 নম্বর, এত 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 এর প্রচুরক কত। আচ্ছা, এই অঙ্কটা আমরা করেছি না, একটা আগে করলাম না, খেয়াল করে দেখো।
এই অঙ্কটা। এখন দেখো আমরা এটা একটু করার চেষ্টা করি। আচ্ছা, এটা একটা কাজ করলে কি হয়, আচ্ছা দেখো 7 নম্বর, এত 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 সংখ্যাগুলো প্রচুরক কত, সবচেয়ে বেশি যেটা থাকে সেখানে আমরা জানি প্রচুরক থাকে। এখানে দেখো 5 আছে কয়বার, 5 আছে কয়বার, একবার। 8 আছে 8 আছে 8 আছে কয়বার, এই যে দুইবার। 9 আছে 9 আছে 9 আছে নাই, 4 আছে 4 আছে নাই, 7 7 7 নাই, 6 6 নাই, তার মানে এই 8 আছে কয়বার, দুইবার। এই 8টাই হচ্ছে উত্তর, তার মানে আমাদের উত্তর হবে 8। বুঝতে পারলাম? এভাবে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারি, যে কোনো অঙ্ক আমরা এভাবে করে ফেলতে পারি, আমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না। যেহেতু এটা এমসিকিউ, মাথায় রাখতে হবে, যেহেতু এমসিকিউ সেহেতু যে কোনোভাবে আমাদের শর্টকাট আকারে উত্তর করতে পারলেই হবে। এখন বলছে কোন ধরনের উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে কম। আচ্ছা, তার মানে এখানে আমরা নির্ভরযোগ্যতা বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা এই প্রশ্নটা নিয়ে যাই এখানে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসছে, যে জামালপুর জেলা স্কুলে এসছে। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা এখানে রাখি, এখানে রাখলাম, ঠিক আছে। এখন এখানে বলছে যে কোন ধরনের উপাত্তের নির্ভরযোগ্যতা কম। আসলে নির্ভরযোগ্যতা বলতে এখানে বোঝাচ্ছে যে কোনটি গ্রহণযোগ্যতা কম, কোনটির গ্রহণযোগ্যতা বেশি। তার মানে এখানে উপাত্ত আসলে কয় ধরনের আমরা জানি। উপাত্ত, কোন ধরনের উপাত্তের নির্ভরযোগ্যতা কম। আচ্ছা, উপাত্ত হচ্ছে কি এটা, কোন ধরনের উপাত্তের নির্ভরযোগ্যতা কম। আচ্ছা, প্রাথমিক উপাত্ত আর মাধ্যমিক উপাত্ত। আচ্ছা, উপাত্ত দুই প্রকার, এক হচ্ছে কি প্রাথমিক, প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ, প্রত্যক্ষ উপাত্ত। আচ্ছা, আমি বোঝাচ্ছি। হ্যাঁ, প্রাথমিক মাধ্যমিক এগুলো কি আমি বোঝাচ্ছি। আর 2 নম্বরটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত, উপাত্ত। এখন এই 1 নম্বরটা প্রাথমিক উপাত্তটা কি, প্রাথমিক উপাত্ত এখানে কি কি আছে, প্রাথমিক, প্রত্যক্ষ, অবিন্যস্ত, মাধ্যমিক। কোন ধরনের উপাত্তের নির্ভরযোগ্যতা কম বলছে। আচ্ছা, এখন প্রাথমিক উপাত্তটা এই 1 নম্বরটা কি, প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্তটা কি, সরাসরি উৎস থেকে প্রাপ্ত তথ্য। সরাসরি উৎস থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে প্রত্যক্ষ উপাত্ত বা প্রাথমিক উপাত্ত। তার মানে এটি কি, যেমন আমরা বলতে পারি এটি হচ্ছে সরাসরি প্রত্যক্ষ, মানে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেমন হাদি ভাইয়ের কথা বলি, সংবাদটা আমি যখন প্রথমে এটা দেখি, এটা ফেসবুকে দেখি যে হাদি ভাইকে গুলি করা হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমি টেলিভিশনের মাধ্যমে শুনলাম। তার মানে এটা হচ্ছে পরোক্ষ বা মাধ্যমিক, অন্যের মাধ্যমে আমরা তথ্যটা নিলাম। আর ওই জায়গাটাই প্রত্যক্ষ অনেকেই কিন্তু দেখেছে, ওই সংবাদটা সরাসরি যে দেখেছে সে, তার কাছে এই সংবাদটা প্রাথমিক উপাত্ত। আর একটা উদাহরণ দিই, মনে করো তুমি কি হচ্ছে, আজকে স্কুলে গেছো, তোমাকে স্যার পরের দিন জিজ্ঞেস করলো যে তোমার ক্লাসে উপস্থিত ছিল কতজন, যে যে উপস্থিত আছে ক্লাসে শেষে বলতে পারবে এই কয়জন ছিল। অথবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে তোমার সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। এসবগুলো কখনো কল্পনা করব না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে তোমার সামনে অ্যাক্সিডেন্ট হলো। এখন ওই অ্যাক্সিডেন্টের একটি খবর, সেটা তুমি সরাসরি দেখলে। এই যে তুমি সরাসরি দেখলে, এটা হচ্ছে প্রত্যক্ষ উপাত্ত অথবা প্রাথমিক উপাত্ত, ঠিক আছে। আর তোমার থেকে তুমি এবারে ওই সংবাদটা ফেসবুকে দিলে, তোমার থেকে ফেসবুকের মাধ্যমে অথবা তুমি গল্প করলে কাউকে বললে, সেটা হচ্ছে মাধ্যমিক। তার মানে আমি এখানে বললাম যেটা 1 নম্বর প্রত্যক্ষ, সরাসরি, প্রত্যক্ষটা হচ্ছে সরাসরি উৎস থেকে প্রাপ্ত, সরাসরি উৎস থেকে প্রাপ্ত তথ্যটা হচ্ছে এই যে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, ঠিক আছে। আর এইবার মাধ্যমিক উপাত্ত, এইটা হচ্ছে কি, কোনো কিছুর মাধ্যমে, যেমন রেডিওতে তুমি খবরে শুনলে এই ঘটনাটা ঘটেছে। তারপরে কি, টেলিভিশনে সংবাদ, ঠিক আছে। এটি একটা
মাধ্যমিক উপাত্ত। তার মানে তুমি সরাসরি দেখোনি। যেমন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার সামনে, তুমি দেখেছো, এটা তুমি ফেসবুকে দিয়ে দিলে, ফেসবুক হলো তোমাদের মাধ্যমে যে সংবাদটা নিলে সেটা হচ্ছে মাধ্যমিক তার কাছে। এবং তুমি যে কোনো তথ্য যদি টেলিভিশনে দেখো অথবা রেডিও খবরে শোনো অথবা তুমি ফেসবুকের মাধ্যমে কোনো সোশ্যাল মাধ্যমের যেমন ইউটিউবের মাধ্যমে দেখলে, সেটা তোমার কাছে ওইটা মাধ্যমিক উপাত্ত। ঠিক আছে, এইবার বলো তুমি প্রাথমিক উপাত্ত আর মাধ্যমিক উপাত্ত এর মধ্যে গ্রহণযোগ্যতা বেশি কার? অবশ্যই গ্রহণযোগ্যতা বেশি তুমি যে সরাসরি দেখেছো সেটা, অর্থাৎ 1 নম্বরটা। এবার গ্রহণযোগ্যতা ওখানে বলছে কম, তার মানে মাধ্যমিক উপাত্তর গ্রহণযোগ্যতা কম। এটা এই যে মাধ্যমিক উপাত্তর গ্রহণযোগ্যতা কম, এমনকি বোঝাতে পারলাম এই মাধ্যমিক উপাত্তর গ্রহণযোগ্যতা কম। তাহলে কোনটার কম আর কোনটার বেশি অবশ্যই বুঝতে পেরেছো, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, আচ্ছা আমাদের সাথে সাবিকুন্নাহার তাসমিহা আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। এই যে প্রশ্নগুলো আমি ক্লাস আলোচনা করছি এগুলো কিন্তু বোর্ডে পড়া অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে পরীক্ষা আসবে, এই জন্য যত্ন সহকারে দেখো। ওকে, তার মানে প্রাথমিক এবং মাধ্যমিকটা অবশ্যই কি বুঝতে পেরেছো, প্রাথমিকের গ্রহণযোগ্যতা বেশি আর এর গ্রহণযোগ্যতা কম। অর্থাৎ এখানে আমাদের এই উত্তর এটা হচ্ছে গ্রহণযোগ্যতা কি কম, আর প্রত্যক্ষ এটা হচ্ছে বেশি, গ্রহণযোগ্যতা বেশি, এটা হচ্ছে কি বেশি। আর অবিন্যস্তটা ওটা অন্য কিছু, এটার এই বিষয় না। দেখো 8 নম্বরটা হলো, এবার বলছে মাধ্যমিক উপাত্তের বৈশিষ্ট্য হলো মাধ্যমিক উপাত্তর অন্যের মাধ্যমে পাওয়া। এর বৈশিষ্ট্য কি আমরা অবশ্যই বলতে পারবো। মাধ্যমিক উপাত্তের বৈশিষ্ট্য হলো এটি সরাসরি উৎস থেকে প্রাপ্ত সংগৃহীত, ভুল, এটি সরাসরি উৎস থেকে না, অন্যের মাধ্যমে পাওয়া। এবার বলছে নির্ভরযোগ্যতা কম, রাইট, পরোক্ষ উৎস থেকে প্রাপ্ত সংগৃহীত, রাইট। ওকে, এখন বলি আমি এখানে বলছে প্রথমে সরাসরি উৎস থেকে প্রাপ্ত, আমরা জানি সরাসরি উৎস থেকে প্রাপ্ত তথ্যটা হচ্ছে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ। তাহলে একটা যখন ভুল পেয়ে যাবা, তোমার এখানে দেখো তো অপশন একটা করে আছে কিনা, 2টা করে না, তার মানে এখানে মোট আছে 3টা, তার মানে বাকি 2টা রাইট। সুতরাং একটা যখন তুমি পেয়ে যাবা তখন বাকি 2টা তোমার রাইট হয়ে যাবে। এখন এইটা যখনই তুমি পেয়েছো ভুল, বাকি 2টা রাইট। এখন দেখবা যে 2 আর 3 উত্তর কোথায়, 2 আর 3 এই যে গ নম্বর, এটা উত্তর। তাহলে কি এমসিকিউ আর করা লাগবে? এইটা জিনিস মনে রাখবে, এমসিকিউ সবসময় বেশি আকারে করা লাগে না, এরকম টেকনিকে কিন্তু হয়ে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা 10 নম্বরটা কি বলছে। 10 নম্বরটা বলছে পরিসর এত, শ্রেণী ব্যবধান এত হলে শ্রেণী সংখ্যা কত। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু ঝামেলা আছে। আমরা এই জায়গাটা একটা কাজ করব, সেটা হচ্ছে এটা আমরা একটু নিয়ে যাব। আচ্ছা, তার আগে নিয়ে যেতে হলে আমাদের একটা কাজ করতে হবে। এবারে নিয়ে যাই, কত এই অঙ্কটা, এটা কত সালে এসেছিল খেয়াল করো, ওই যে সিলেট বোর্ড 2019 সালে। সব অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু ইম্পর্টেন্ট বাদে কোনো অঙ্কই আলোচনা করছি না। হ্যাঁ, এটা একটু ছোটো করি, ছোটো করি, খেয়াল করে দেখো এখানে কী করা যায়। আচ্ছা, এই জায়গাটা বলছে পরিসর 57, শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত। আচ্ছা, তার আগে আমাদের এখানে পরিসরটা আমরা জানি যে শ্রেণী ব্যবধান বা শ্রেণীর সংখ্যার একটি সূত্র আছে। আমি এখানে প্রথমে লিখে নিলাম শ্রেণী সংখ্যা। শ্রেণীর সংখ্যার সূত্র হচ্ছে পরিসর বাই ব্যবধান, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো পরিসর কত, এই যে 57 দেওয়া আছে, ব্যবধান কত 10 দেওয়া আছে, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে 5.7, তার মানে 8। ঠিক আছে, বলছে ব্যবধান কত 8, এই যে উত্তর আমাদের 8। এইটা কিন্তু এখানে আবার সমান দেওয়া যাবে না, এটা আবার একটা বিষয়, এটা সমান দেওয়া যাবে না, এটা হচ্ছে এই চিহ্ন দিতে হয়, এর অর্থ হচ্ছে এটা হচ্ছে প্রায় চিহ্ন। হ্যাঁ, প্রায় চিহ্ন, এটা হচ্ছে এই এরকম দিতে হবে। অথবা তোমার যদি ওইটা নিয়ে ঘাবড়ানোর সমস্যা থাকে তুমি দিবা বা 8, অর্থাৎ তোমার শ্রেণী হবে 8টা। বুঝতে পারলাম, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি এইরকম করি যে অঙ্কটা কীরকম, তাহলে এই যে এইরকম, বুঝতে পেরেছো, এইরকম ইম্পর্টেন্ট। একটু কম দিই, বেশি দিলে আবার ঝামেলা। দেখো 11 নম্বর, কোনো পরিসংখ্যানে উপাত্তের সর্বনিম্ন নম্বর, একবারে মেলা বেশি হয়ে যায় আবার মেলা কম হয়ে যায়। কোন পরিসরে উপাত্তের সর্বনিম্ন নম্বর এত, সর্বোচ্চ নম্বর এত হলে তাদের পরিসর কত। ও গুড, সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা করি, অঙ্কটা করে ফেলাই। সেটা হচ্ছে ওকে ওকে,
আজকে যেহেতু আমার এই কন্টেন্ট করা হয়নি, তো রোজ করে রেখে দিয়ে আজকে করা হয়নি বলে এরকম এই যে সময় যাচ্ছে, লস কাটাকাটি হচ্ছে। এই আচ্ছা এই জায়গাটা খেয়াল করে দেখো আমাদের চাচ্ছেটা কি। কোন পরিসর উপাত্তের সর্বনিম্ন নম্বর এত, সর্বোচ্চ সংখ্যা এত, পরিসর কত। আমরা এখানে সরাসরি লিখব পরিসর সমান সর্বোচ্চ নম্বর বা মান। এখানে নম্বর চাচ্ছে, তো সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা চাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে সংখ্যা লিখি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বিয়োগ যোগ 1। এবার দেখো সর্বোচ্চ সংখ্যা কত, ওখানে দেওয়া আছে 51, বিয়োগ সর্বনিম্ন নম্বর কত, সর্বনিম্ন হচ্ছে 51 না, ভুল বাবু পড়া দেওয়া, সর্বোচ্চ সংখ্যা 96, 51 যোগ 1। এবারে ক্যালকুলেশন করে এর থেকে এই 1 বাদ দিলে হয় 5, এর থেকে বাদ দিলে হয় 4 যোগ 1 সমান 46। বলছে পরিসর কত, 46 আছে, এই যে, ঠিক আছে, এই যে আমাদের উত্তর 46। অঙ্কটা কি বোঝাতে পারলাম? তোমরা বলো তো বুঝতে পেরেছো নাকি? যারা সাথে আছো অবশ্যই কমেন্টস করে বলবা যে অঙ্ক বুঝতে পারছো কি না। বুঝতে না পারলে আমাদের কিন্তু অন্য স্টাইল অঙ্ক করতে হবে, যতক্ষণ না বুঝবা ততক্ষণ বোঝাতে হবে। হ্যাঁ, এই হচ্ছে অঙ্ক একটা গেল। এবার খেয়াল করে দেখো, আমরা 12 নম্বর অঙ্কটি করতে পারি। শ্রেণী এত, উপাত্তের সমান পরিসর কত। আচ্ছা, এই জাতীয় অঙ্ক থাকলে দেখো শ্রেণী ব্যবধান এত, গণসংখ্যা এত, এইভাবে দেওয়া আছে। এই জায়গাটায় এখন সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যাটা কোথায় পাবা খেয়াল করে দেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যদি এই জাতীয় অঙ্ক আমার কাছে সব আছে, করা আছে, যদি উত্তর পেতে চাও, আমার কাছ থেকে উত্তর পেতে চাও, ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেই ক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতে হবে, 01883090390। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে একটু কল দিবা, আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, কল দিবা, পাঠিয়ে দেবো, এবং কোন শ্রেণী অবশ্যই বলবা, ঠিক আছে। আর আমার ফ্রি ক্লাস চলছে, এখানে SMS দিলে ফ্রি ক্লাসে তোমাদের জুমে ফ্রি ক্লাস, হ্যাঁ, সেটা অ্যাড করে নেবো, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের কয় নম্বর অঙ্ক যেন হয়েছিল বলছিলাম, এই যে এটা, এই জায়গাটা অঙ্কটা, এই জাতীয় অঙ্ক। আচ্ছা, এখানে গ নম্বর উত্তর বলেছে। আচ্ছা, দেখি আমরা চেষ্টা করি গ নম্বর উত্তর আসে কিনা। আচ্ছা, এই অঙ্কটাই উত্তর যেহেতু দেয়া নেই, আমরা এখানেই যাই। হ্যাঁ, দেখো এই অঙ্কটায় আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ আর সর্বনিম্ন খুঁজতে হবে। যেহেতু এখানে বলছে পরিসর, তাহলে এখানে এই যে এখানে 46, খেয়াল করে দেখো, 46 সর্বনিম্ন, এই 65 সর্বোচ্চ। তাহলে আমরা পরিসরের সূত্র জানি না, পরিসর সমান সর্বনিম্ন সর্বোচ্চ। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ হবে, সর্বোচ্চ এটা কি নম্বর মান বিয়োগ সর্বনিম্ন মান, তারপর কত, যোগ 1। এটা আমরা একটা কিন্তু পেয়েছি। সর্বোচ্চ নম্বরে এই যে 65 বিয়োগ সর্বনিম্ন নম্বরে এই যে 46 যোগ 1। এবার খেয়াল করে দেখো, এখান থেকে এটা বাদ দিলে হয় কত, 11 থেকে 6 বাদ দিলে থেকে 5, হাতে থাকে 1, তাহলে হচ্ছে এখানে এটা, আর এখানে 1 যোগ 1 সমান 16। এই হচ্ছে আমাদের উত্তর। 16 আছে, এখানে 16ই নাই, তাহলে কি হলো, এটাই তো হওয়ার কথা। শ্রেণী ব্যবধান 46 আর আচ্ছা 65, তাহলে আচ্ছা একটা কাজ হয়েছে, এইটা আমাদের ক্যালকুলেশন ভুল গেছে। কি ক্যালকুলেশন করলাম দেখো, এটার বিয়োগ করতে হবে, তার মানে 15-এর ভিতরে 6 বাদ দিলে আর থাকে 9, হাতে থাকে 1, এইবার হবে 1 যোগ 1 সমান 20। তাই তো বলি, ঘটনাটা কি, এই যে 20 উত্তর গ নম্বর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছে এটা। আর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, আর মনে রাখতে হবে এই অঙ্কগুলো। দেখো এটাও, এই অঙ্কটাও এসছে কত, এই যে এটা ময়মনসিংহ জেলা স্কুল, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016, এটা হচ্ছে সিলেট বোর্ড 2015, এটা হচ্ছে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আর সেগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি, ঠিক আছে। এইবার খেয়াল করে দেখো,
এটা 13 নম্বর। 13 নম্বরটা কি বলছে, নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা আসলে কি এটা মাথায় রাখতে হবে। আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে কেন্দ্রীয়, এটা আমরা ইয়ে করি কালো নেই, হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি। 1 গড়, 2 মধ্যক, 3 প্রচুরক। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মানটা হচ্ছে গ্রহণযোগ্যতা বেশি কার, গড়ের। গ্রহণযোগ্যতা বেশি হচ্ছে গড়ের, এই জায়গাটা 3টার মধ্যে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। এই ছিল মোট নম্বর অঙ্ক। এবার আমরা যাই 14 নম্বরে। খেয়াল করে দেখো, উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলে? এটাকে বলে কেন্দ্রীয় প্রবণতা। উপাত্ত সমূহ কেন্দ্রীয় দিকে, একটা জিনিস মনে রাখবা, গড় মধ্যক প্রচুরক সবসময় কিন্তু কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক থাকে। প্রত্যেকটা গড় মধ্যক প্রচুরক এই তিনটাই কেন্দ্রের দিকে মানে মাঝখানের দিকে যাওয়ার ঝোঁক থাকে। আর এটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ এই যে উত্তর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এবার বলছে 6, 8, 18, 10 গাণিতিক গড়, বলছে এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? আচ্ছা, এখানে একটু জটিল আছে, হ্যাঁ, অঙ্কটি একটু জটিল আছে। এখানে বলছে যে 6, 18, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে। আচ্ছা, এবার আমি বলি সংখ্যাটার বিষয়টা খুবই সোজা। এখন বলি যে এই তিনটা যোগ করলে কত হয়। যোগ করলে হচ্ছে কত, 28, 28 আর 6 কত হয়, 29, 30, 34। এটা যোগ করলে হয় 34। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করব, এই দুটো যোগ করব, এই দুটো যোগ করলে কত হয়, 15 এত কত 16 হয়। দেখো এটা যোগ করলে হয় 16। এবার বলছে এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে। তার মানে এখানে আছে কত 34, এখানে আছে 16, অর্থাৎ 34-এর ভিতর যদি 16 বাদ দিই আমরা, তাহলে কত হবে, এই 14-এর ভিতর 6 বাদ দিলে 8, হাতে থেকে 1 সমান 1, 18। অর্থাৎ আমাদের বলছে আর কোন সংখ্যা, সেই সংখ্যাটি হবে 18। অর্থাৎ আমার উত্তর হবে যে গ নম্বর 18। এখন কি বোঝাতে পারলাম? দেখো কি সোজা অঙ্কটি, এটা বুঝতে হবে শুধু। এইটার গড় আর এখানে এই তিনটার গড়, এই তিনটা যেহেতু দুইটা সংখ্যা আছে আর একটা সংখ্যা নেই, এই বাকি সংখ্যাটা কত এর সাথে যোগ করলে এই সংখ্যার সমান হবে, সেটা 34-এর ভিতরে এই দুইটা সংখ্যা যোগ করে 16 হয়েছে। 16 এর মধ্যে বাদ দিলে যা থাকবে 18, সেই 18 যোগ করলে অঙ্কটি হয়ে যাবে। এটা হচ্ছে অঙ্ক। এখন কি বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তো 16 নম্বর। অষ্টম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নে দেওয়া হলো এত এত। নম্বরগুলো গড় কত? আচ্ছা, এই গড় আমি করবো না এখন, কেননা গড় অঙ্কটা অনেকবার করা হয়েছে। এটা হচ্ছে জাস্ট একটা কাজ করবা, সেটি এই প্রত্যেকটা যোগ করবা, প্রত্যেকটা যোগ করে কয়টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইটার হচ্ছে এই 10 দ্বারা ভাগ করলে, সব যোগ করে 10 দ্বারা ভাগ করলে যা করবা সেটা উত্তর হয়েছে। গড় আমি করেছি আর তোমরা পারবা, সেজন্য গড় আমি করবো না। এবার দেখো 17 নম্বর। এত 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 উপাত্ত সময় প্রচুরক কত আছে। প্রচুরক করা যায়। প্রচুরকটা হচ্ছে যেই সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে সেটা হচ্ছে প্রচুরক। এখন দেখবে এর মধ্যে সবচেয়ে প্রচুরক বেশি সংখ্যাটি কোনটি। খেয়াল করে দেখো 28, 28, 28, 28, 28, 28 একবার, 20, 20, 20, 20, 20, 20 একবার, 18, 18, 18 একবার, 60, 60, 60, 60 একবার, 50, 50, 50 একবার, তারপরে কত 38, 38 একবার, 40, 49, 50, 48 সব একবার করে। তার মানে প্রচুরক নেই। প্রত্যেকটা সংখ্যা যদি একবার করে থাকে, কোনো সংখ্যায় যদি দুইবার না থাকে, প্রচুরক নাই। ঠিক আছে, নেক্সট 18 নম্বর। এত 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 বলছে ঢাকা বোর্ড 2000, এই যে ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল, হ্যাঁ। এত বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত। আচ্ছা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বের করতে হলে একটা জিনিস মনে রাখবা, যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বের করতে হলে আগে প্রচুরক শ্রেণীটা আমাদের জানতে হবে। আর প্রচুরক শ্রেণী জানার হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম, আমরা এটা যদি নিয়ে যাই, বিশাল করে নিয়ে যাই, নানি 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 বন্ধু, অঙ্কটা নিয়ে যাই। হ্যাঁ, খেয়াল করে দেখো এটা কি চাচ্ছে, এটা কি, এই জায়গাটা আমার প্রশ্ন চাচ্ছে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত।
তাহলে প্রচুরক শ্রেণী আগে আমাদেরকে বের করতে হবে। প্রচুরক শ্রেণী আমরা জানি ওই জায়গায় প্রচুরক শ্রেণী থাকে যেখানে গণের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এখন দেখো আমার গণের সংখ্যা কত বেশি, এখানে 6, এখানে 10, এখানে 7, এখানে 6, এখানে 1, তার মানে আমার প্রচুরক শ্রেণী কতই 10। এটা হচ্ছে আমাদের হবে কি প্রচুরক শ্রেণী। সুতরাং এটি হচ্ছে লিখবো হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা কিন্তু করেছি একবার, প্রচুরক শ্রেণী। তাহলে এর বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, এখানে আছে হচ্ছে 48 থেকে 53, এর নিম্ন সীমা হচ্ছে 48, উচ্চ সীমা হচ্ছে 53, আমাদের উত্তর হচ্ছে 48। এই যে আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, খুবই সোজা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো 19 নম্বর। মধ্যক শ্রেণী কোনটি আছে? মধ্যক শ্রেণী বের করার একটা কৌশল, মধ্যক শ্রেণীর কৌশলটা কিন্তু আলাদা, এটাও আমি নিয়ে যাই ওখানে। মধ্যক শ্রেণী বের করার যেহেতু কৌশল আলাদা, সুতরাং এটা আমি নিয়ে যাই ওখানে, না নিয়ে গেলে হবে না। মধ্যক শ্রেণীর কৌশলটা একটু দেখাই, খেয়াল করে দেখো। এইগুলো দেওয়া আছে, এখান থেকে এখন মধ্যক শ্রেণী বের করতে হলে আমার ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কি? পর পর গণসংখ্যা যোগ করা, মাথায় রাখো কিন্তু। মধ্যক শ্রেণী বের করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা বের করার কৌশলটা হচ্ছে পর পর গণসংখ্যা যোগ করা। যেমন আমরা একটা নিচে একটা লাইন দিলাম, এই নিচের লাইন কি ব্যাপার, ইহা এমন হয় কেন? দেখো এই যেখানে একটা দাগ দিলাম, এখানে লেখবা হচ্ছে যোজিত গণসংখ্যা, লিখে নিবা, আমি লিখলাম না। হ্যাঁ, এবার দেখো প্রথমে 6 6 এর সাথে 10 যোগ করলে হয় কত? 6 আর 10 16, 16 সাথে 7 যোগ করলে হয় কত? 6 12 কত? 23, 23 এর সাথে 4 যোগ করলে কত হয়? এটা হয়েছে 27, 27 এর সাথে 1 যোগ করলে হয় কত? 28। এইবারে মোট গণসংখ্যা, অর্থাৎ এখানে n সমান, মাথায় রাখতে হবে এখানে n সমান হচ্ছে কত? n সমান হচ্ছে 28, অতএব n ভাগ 2 বের করতে হবে। 28 ভাগ 2 সমান 14। এই 14 কোন ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে বুঝতে হবে কিন্তু। এই 14 কোন ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে? ক্রমযোজিত গণসংখ্যা এটা না, 6 যে 16, 16 মধ্যে 14 থাকে। এই 6 এর মধ্যে কি 14 থাকে? থাকে না, তাহলে 16 এর মধ্যে থাকে। এই জন্য এইটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এটা লিখবো হচ্ছে মধ্যক শ্রেণী। আমি আবার বলছি, এটা একটু যেহেতু জটিল আছে, তো এইভাবে যদি শ্রেণী দেওয়া থাকে, মধ্যক শ্রেণী কোথায় আছে সেটা বোঝার কৌশলটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা করে নিতে হবে। ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে পর পর গণসংখ্যা যোগ করা। যেমন এখানে 6 ছিল, 6 6 সাথে 10 যোগ করলে হয় 16, 16 সাথে 7 যোগ করলে হয় 27, এই 23, 23 এর সাথে 4 যোগ করলে হয় কত? 23 এর সাথে 4 যোগ করলে 27, 27 এর সাথে আবার 1 যোগ করলে হয় 28। এই 28কে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করে সেই সংখ্যাটি যা, এটা হলো আমার এখানে কত? 14। এখন এই 14 কোন ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আছে? ক্রমযোজিত গণসংখ্যা বলতে এই যে 6 16, এই 16 এর মধ্যে থাকে 14, তাই এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন বলছে মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী হচ্ছে কত? এই যে 48 থেকে 53, 48 থেকে 53, এই যে খ নম্বর উত্তর। অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। নেক্সট, এবারে 20 নম্বর অঙ্কটি। একটি সমস্যার সমাধানে 11 জন ছাত্রের নিকটে নিম্নোক্ত সময় লাগে। এই যে এত সময় লাগে, এর প্রচুরক কত? যে সংখ্যাটি সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে প্রচুরক। এটা আমরা অঙ্ক করব না, এসব অঙ্ক করে সময় নষ্ট করার দরকার নাই, অনেকবার করেছি। এত 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 সংগ্রহ করা যায়। উপাত্ত কয়ভাবে সংগ্রহ করা যায়? উপাত্ত 2 ভাবে সংগ্রহ করা যায়, আমি আগেই বলেছি, আলোচনা করেছি। যদি তোমরা মনে করো যে সেটা একটু দেখবো, তাহলে একটু দেখাতে পারি। উপাত্ত কয়ভাবে সংগ্রহ করা যায়, এটা তো ডিলিট করে ফেলাইছি গো। এই যে উপাত্ত 2 ভাগে সংগ্রহ করা যায়। একটা প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, এটা দেখে নিবা, আর একটা হচ্ছে মাধ্যমিক। ঠিক আছে, এখন বুঝতে পেরেছো তো? তাহলে কিভাবে উপাত্ত কিভাবে সংগ্রহ করা যায়? 2 ভাবে। আমাদের উত্তর হবে সেই 2 ভাবে। কোনো উপাত্তের সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান এত, শ্রেণী ব্যবধান এত, শ্রেণীর সংখ্যা কত, এই অঙ্কটা করেছি। তার মানে এই জায়গাটা একটা কাজ আছে, এই অঙ্কটা একটু করি। একটু ঝামেলা আছে এই অঙ্কটা, এই জন্য এই অঙ্কটা আমাকে করতে হবে। তাহলে এটা নিয়ে যাই, এই অঙ্কটা একটু করতে হবে। এই জন্য আমি বলছি কেন করতে হবে অঙ্কটি, 3টাই নেই। আচ্ছা, এখানে গেলাম। নারে 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 নানি না নানি
সোনার ময়নার পাখি আর একটু ছোট করিব। ওকে, এরকমই থাক। এই জায়গাটা বলছো কোন উপাত্তের সর্বোচ্চ আছে, এটা আবার মুছে দিতে হবে তো দেখছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইদিকে যাচ্ছে আমরা, তাই না? এখানে যাই, এখানে গিয়ে আমরা আবার একটা কাজ করব, এখান থেকে আবার নিয়ে যাব। ওখানে ঝামেলা সৃষ্টি আছে, তো ঝামেলার ভিতরে আমরা যাব না। এইবার দেখো, এই জায়গাটা আমাদের অঙ্কটা যেটি বলছে সেটি হচ্ছে, আমরা যদি একটু ছোট করি, যে এই জায়গায় থেকে আমাদের প্রথমে কাজ হবে হচ্ছে পরিসর বের করে নেওয়া। পরিসর সমান আমরা জানি কি, সর্বোচ্চ নম্বর বা মান, এখানে মান আছে, আমরা মান দেব। হ্যাঁ, সর্বোচ্চ মান বিয়োগ নিম্ন মান যোগ 1। তাহলে এখানে খেয়াল করে দেখো, সর্বোচ্চ মান কত? 80 বিয়োগ সর্বনিম্ন মান কত? 40 যোগ 1 সমান কত? 40 যোগ 1 সমান 41। এটা হচ্ছে পরিসর হলো। এবার শ্রেণী ব্যবধান দেওয়া আছে, অতএব শ্রেণী সংখ্যা চাচ্ছে। হ্যাঁ, শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে শ্রেণী সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের উত্তর হবে আছে, পরিসর এখানে আমরা পেয়েছি 41, শ্রেণী ব্যবধান ওখানে 5 ধরেছে। এবার 5 8 40, তাই না? 5 8 40 আর বাচ্চা 2 সমান, তার মানে 8.2 সমান তো না, সমান চিহ্ন দেওয়া যাবে না, প্রায় চিহ্ন কত? 9। আমাদের উত্তর হচ্ছে 9, শ্রেণীর সংখ্যা হবে 9। উত্তর আছে 9, এই যে খ নম্বরটা। বুঝতে পারলাম? এই অঙ্কটা একটু জটিল, সেজন্য অঙ্কটা করলাম। এই জটিলটা না হলে কিন্তু অঙ্কটা করতাম না। কিন্তু মনে রাখবে, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যেতে পারি। এবারে 23 নম্বর। এত পরিসর কত কেবল বের করলাম, যেটা সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। এই যে পরিসর কেবল বের করলাম, সেজন্য অঙ্কটাও করবো না। এখন খেয়াল করে দেখো 24 নম্বরটা, কোনো উপাত্তের সর্বোচ্চ নম্বর এত। খেয়াল করে দেখো, এই যে সর্বোচ্চ নম্বর এত, সর্বনিম্ন নম্বর এত, শ্রেণী ব্যবধান 5 হলে এই অঙ্কটা কেবল করলাম। শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত কেবল করলাম। দেখো, এটা বরিশাল বোর্ড 2017 সালে, আবার কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছিল। এবার দেখো 25 নম্বর, 56 60 শ্রেণী ব্যাপ্তির মধ্যমান কত? আচ্ছা, এইভাবে যদি থাকে মধ্যমান, তাহলে তোমাকে একটা সংক্ষিপ্ত আকারে কাজ করতে হবে। সেটা হচ্ছে কত? 56 এত শ্রেণীর মধ্যমান কত? 56 যোগ 60/2, এটা হবে উত্তর। এখন দেখো 56 আর এটা যোগ করলে হয় কত? 6, আর এটা 5 5 10 11/2 সমান, এটা যদি এখন ভাগ করে আমরা, তাহলে হচ্ছে কত হবে? 5 হবে আর 8 হবে, 58। আমাদের উত্তর হবে 58। অর্থাৎ এইভাবে কোনো শ্রেণী যদি মধ্যমান তোমাদেরকে বের করতে বলে, তোমরা একটা কাজ করবা, দুইটাই যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ করবা। ক্লিয়ার? ওকে, এবার দেখো পরেরটা কি বলছে। এই অঙ্কটি কিন্তু আবার এই যে চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসেছিল। এবার দেখো, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত উপাত্ত সংখ্যাকে কি বলে? কোন শ্রেণীর অন্তর্ভুক্ত উপাত্ত সংখ্যাকে কি বলে? শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর গড়, শ্রেণী মধ্যক, গণসংখ্যা বলে। ঠিক আছে, উপাত্ত সংখ্যাকে কি বলে? উপাত্ত সংখ্যাকে শ্রেণী গণসংখ্যা বলে। হ্যাঁ, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত উপাত্ত, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো 27 নম্বর, একটি বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এইভাবে দেওয়া আছে। এখন বলছে তৃতীয় শ্রেণীর মধ্যমান কত? তৃতীয় শ্রেণী 1 2 3, তৃতীয় শ্রেণী এইটা। তার মানে এখানে করতে হবে 61 যোগ 70/2, যা হবে তাই। এটা দয়া করে ক্যালকুলেশন করে নিবে, আমি ক্যালকুলেশন করবো না, জাস্ট বোঝাচ্ছি যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো কোনটা? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গড়, মধ্যক, প্রচুরক, 3টা। এখন এখানে যেই 2টা থাকে, বলছে মধ্যক ও ট্যালি, নো ক্রস। বলছে প্রচুরক ও ক্রমযোজিত সংজ্ঞা, প্রচুরক ঠিক আছে কিন্তু ক্রমযোজিত না। মধ্যক ও শ্রেণী ব্যবধান, নো। মধ্যক ও প্রচুরক, রাইট, এটা উত্তর ঘ নম্বর। বুঝতে পারলাম? এবার দেখো, বলছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয়, কার করা হয়? এগুলো তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয় আয়তলেখ দ্বারা, গাণিতিক গড় দ্বারা, মধ্যক ও প্রচুরক দ্বারা। হ্যাঁ, এটা রাইট, এটা দ্বারা।
এটা আয়তলেখ দ্বারা দরকার নাই, হবে না। তার মানে আমাদের উত্তর হবে 1 2 2 আর 3, এই যে গ নম্বর। ঠিক আছে, এটাকে রাজুক উত্তর মডেল করে, একটু ব্যতিক্রম। এবার বলছে এত এত সংখ্যাগুলোর গড় কত, তার মানে সংখ্যাগুলো সব যোগ করবা, যোগ করে 1 2 3 4 5 5 দ্বারা ভাগ করবা, যা হবে তাই। ওকে, এবার দেখো কোনো অনুষ্ঠানে 90 জন অতিথির মধ্যে 30 জন নারী, পাইচিত্রে এটা আমাদেরকে করতে হবে, এটা নিয়ে যাই। সেটা হচ্ছে এইটা নিয়ে যাব, এটা নিয়ে যাই গো, এটা একটা ব্যতিক্রম অঙ্ক, তো এটা নিতে হবে, না হলে হবে না। খেয়াল করে দেখো, কোনো অনুষ্ঠানে 90 জন অতিথির মধ্যে 30 জন নারী, পাইচিত্রে নারীর সংখ্যা নির্দেশিত কোণ কত। আচ্ছা, কোণ, পাইচিত্রটা কি আগে বলি। পাইচিত্রটা এরকম, মনে করো আমরা একটি বৃত্ত আঁকাইলাম, এটা একটি বৃত্ত আঁকাইলাম, বৃত্ত আঁকাইলাম, ঠিক আছে। এই বৃত্তের একটি কেন্দ্র আছে, খেয়াল করে দেখো, এই যে কেন্দ্র, ধরে নিলাম এটা কেন্দ্র, এই যে কেন্দ্র আছে, তাই না, এই কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা আমাদেরকে আগে থেকে জানতে হবে। আমরা জানি বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, এটা আগে থেকে আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন পাইচিত্রে কিন্তু এরকম বৃত্ত আকারেই প্রকাশ করা হয়। এখন বলছে 90 জন অতিথির মধ্যে 30 জন নারী, তার মানে 90 জনের জন্য কোণ উৎপন্ন করে কত, 360 ডিগ্রি, একজনের জন্য অথবা এই 30 জনের জন্য। কেননা আমার এখানে বলছে কোণ কত, কোণ চাচ্ছে। আমরা জানি ঐকিক নিয়ম যেটা চাই সেটা হচ্ছে সবসময় ডাইনে হয়। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে এইরকম, যে এখানে লিখব 90 জনের জন্য কোণ বা উৎপন্ন কোণ, যাই বলি কোণ কত, 360 ডিগ্রি। অতএব এক জনের জন্য কোণ 360 ডিগ্রি বাই 90। অতএব আমার এখানে চাচ্ছে 30 জন, 30 জনের জন্য কোণ এত ডিগ্রি গুণ 30 বাই 90। খেয়াল করে দেখো, 30 দ্বারা একে কাটলে হয় কত, 3, 3 দ্বারা একে কাটলে হয় কত, 3 12 36, 120 সমান আমার উত্তর হবে 120 ডিগ্রি। এইবার উৎপন্ন কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি, অঙ্ক শেষ। আর পাইচিত্রটা কি জানো তো, এই পাইচিত্র এটাকেই বলে। মনে করো এখানে 120 ডিগ্রি আঁকালো, এই যে এখানে এরকম কেন্দ্র থেকে একটু 120 ডিগ্রি একটু বেশি হবে, এরকম একটু বেশি হবে, এই যে এই জায়গায় 120 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরেছো, এটা হচ্ছে পাইচিত্র। ওকে, এবার খেয়াল করে দেখো পরের অঙ্কটি কি বলছে। 32 নম্বর, কোন স্কুলে 660 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ছাত্রীর মধ্যে নির্দেশিত কোণ 60 ডিগ্রি হলে ওই ছাত্রীর সংখ্যা কত, হলে ছাত্রীর সংখ্যা কত। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস বলছে, ছাত্রীর সংখ্যা কত, মানে এই জায়গাটা চাচ্ছে হচ্ছে এইরকম, এর আগে কোণ চেয়েছে, এবারে চাচ্ছে সংখ্যা। তার মানে আমরা এখানে এরকম করতে পারি, একটু যদি এখানেই করে দেখাই, কোনো স্কুলে এতজন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা নির্দেশিত কোণ হচ্ছে 60, এতজন নির্দিষ্ট কোণ এত, তাই না, তাহলে বলতে ছাত্রীর সংখ্যা কত। আচ্ছা, আমরা এখানে লিখি যে 60 ডিগ্রির জন্য ছাত্রছাত্রী কত, 660। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাত্রীর জন্য কোণ, ওই যে ছাত্রীর সংখ্যা কত। আচ্ছা, এখানে কোণ তো চাচ্ছেন আমার আগে, 360 জন এক, অতএব হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। অতএব এবারে 60 ডিগ্রি এর জন্য কোণ, কি লেখা গো, মুছে গেছে তো, এর জন্য কোণ এত। এবার 1 এর জন্য কোণ বা ছাত্রছাত্রী আমি লিখলাম না, হ্যাঁ, কোণ 660 বাই কত, 60। এইবার আমার মোট আছে কত, ওই যে কত জন্য, ওই হলে ওই ছাত্রীর সংখ্যা কত, হলে ছাত্রী সংখ্যা কত। আচ্ছা, 60 এর জন্য কোণ এত, 1 এর জন্য, অতএব আচ্ছা আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল, এতজন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ছাত্রীর জন্য নির্দেশিত কোণ এত।
একটু বাবু পুরো দেওয়া আছে, এই যে সেটা হচ্ছে আমাদের মোট কোণ কত, এই যে এতজনের জন্য উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এবারে একজনের জন্য 360 ডিগ্রি বাই কত, এখানে 60 ডিগ্রি। নারে হে নানি 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 সোনার ময়নার পাখি, এই জন্য আমি এখানে করতে চাই না, ওখানে গেলে ভালো হয়। এতজনের জন্য কোণ হচ্ছে 360, একের জন্য অথবা 60-এর জন্য, 60-এর জন্য কোণ, তার মানে 360 গুণ 60 বাই 660। এইটা দ্বারা এখন ক্যালকুলেশন করে যা হয়, খেয়াল করে দেখো এখানে 0 0 কেটে গেল, এটা দ্বারা কাটলে হয় 1 1। এবারে এটা দ্বারা এটাকে কাট করে উৎপন্ন যা হবে সেটা হবে আমাদের উত্তর, ঠিক আছে। এটা দ্বারা এটাকে কাটলে, যেহেতু এখানে 6 দ্বারা একে কাটলে হয় 6 11 66, 11 11 দ্বারা একে ভাগ করলে যা হবে সেটি উত্তর। এরকম কেউ উত্তর হচ্ছে 11 দ্বারা অঙ্ক তো এরকমই, ঠিক আছে। তাহলে 37 সংখ্যা কত, ঠিক আছে, ওইটা ক্যালকুলেশন করে যা হবে। এবার দেখো, কোনো এক খেলায় বাংলাদেশের ক্রিকেট দলের 1 রান করে সংগৃহীত 55 রানের জন্য নির্দেশিত কোণ হচ্ছে 72 ডিগ্রি। ওই দলের মোট সংগৃহীত রান কত? আচ্ছা আচ্ছা, বলছে 1 রান করে, ক্রিকেট দলের 1 রান করে সংগৃহীত 55 রানের জন্য নির্দেশিত কোণ 72 ডিগ্রি। বলছে ওই সংগৃহীত রান কত। আচ্ছা, এই জায়গাটা একটা কাজ করতে হবে, যেহেতু বলছে মোট রান কত, খেয়াল করো মোট রান চাচ্ছে, তাহলে আমরা 360 ডিগ্রির জন্য কত রান এটা বের করব। আমরা জানি যে পাইচিত্রে কোণ উৎপন্ন করে মোট কত, 360 ডিগ্রি। এখন এখানে আমাদের দেখো ছোট ছোট এত রানের জন্য এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে 1 রানের জন্য অতএব কত রান তা আমরা জানি না, এখানে বলছে সংগৃহীত রানটা আমরা বের করব। তাহলে এই 72 ডিগ্রি কোণের জন্য এখন আমরা এরকম লিখতে পারি, 72 ডিগ্রি কোণের জন্য 72 ডিগ্রি কোণের জন্য রান কত, 55। অতএব 1 ডিগ্রি কোণের জন্য রান 55 বাই কত, 72। অতএব 360 ডিগ্রি কোণের জন্য রান, এই যে 55 গুণ 360 ডিগ্রি বাই 72। এবারে এটা দ্বারা ক্যালকুলেশন করে যা হবে তাই উত্তর, ঠিক আছে। 72 এটা কিন্তু ডিগ্রি, এটা ক্যালকুলেশন করে যা হবে তাই উত্তর, একদম সিম্পল। মনে রাখতে হবে যে তোমার যেটা চাইবে সেটা হচ্ছে ডান দিকে হবে। এখন এটা কিভাবে করবা, যে কোনোভাবে যেটা চাইবে সেটা ডান দিকে দিলে অঙ্ক উত্তর মিলে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি। এবার দেখো এত 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 সংখ্যাগুলোর মধ্যক কত। আচ্ছা, মধ্যক নির্ণয় একদম প্রথমের দিকে করেছি, সিলেট বোর্ড 2019 সালে এসেছিল, একদম প্রথমের দিকে মধ্যক করেছি। মধ্যক বলতে আগে ছোট থেকে বড় সাজাতে হবে, শিওর। যেমন আমি ছোট্ট একটা অঙ্ক দিয়ে যদি উদাহরণ দিই, মনে করো এখানে আমি লিখলাম 3, তারপরে লিখলাম 1, তারপরে লিখলাম 2, এই 3টে সংখ্যার মধ্যক কত, এটাকে সাজাতে হবে। তাহলে সাজালে হবে 1 2 3, তাহলে এর মধ্যক কত, মাঝখানে এটা কত, 2, তাহলে এর উত্তর হচ্ছে 2। এই সংখ্যাটা তুমি সুন্দর করে ছোট থেকে বড় সাজাবা। সাজানো হয়ে গেলে আমি দেখি উত্তরটা দেখি তো, কয় নম্বর অঙ্ক, 35 নম্বর। উত্তরটা তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দর করে সাজিয়ে অঙ্কটা করে ফেললে হয়ে গেল 35 নম্বর। আচ্ছা, এখানে জাস্ট উত্তর দিয়েছে, ওরা অঙ্ক করেনি, হয়েছে। তার মানে অঙ্কগুলো সুন্দর করে সাজাবা, সাজিয়ে মাঝখানে বের করবে। যদি জোড় হয় একরকম, বিজোড় হলে একরকম। আমি অত কিছু বুঝবো না, তুমি দুই পাশে এভাবে কেটে দিবা। হ্যাঁ, দুই পাশে কেটে দিয়ে মাঝখানে যেটা থাকবে, যদি একটা থাকে সেটাই উত্তর, আর যদি দুইটা থাকে সেই দুইটা যোগ করে, মনে করে এরকম দুইটা আছে, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করবা, সেটা হবে উত্তর। ওকে, প্রথমের দিকে আমি কিন্তু বুঝাইছি, এই জন্য ওটা বুঝে নিবা, বুঝলে হয়ে যাবে, একই অঙ্ক বারবার করা লাগে না। এবার দেখো 36 নম্বর, উপাত্তের সংখ্যা n এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক কততম পদ হবে। আচ্ছা, এটা যদি n বিজোড় হয়, বিজোড় হলে এর n সূত্র নির্ণয়, যেটা ক নম্বর, n হচ্ছে বিজোড় হলে, আর জোড় হলে তার হচ্ছে অনেকগুলো সূত্র আছে, বড় একটা সূত্র আছে, ঠিক আছে। এইবার খেয়াল করে দেখো 37 নম্বর, এত এত সংখ্যাগুলোর মধ্যক কত। একই রকম সংখ্যাগুলো আগে সাজাবা, সাজিয়ে দুই পাশ থেকে কেটে দিবা,
সাজাবা, এই সংখ্যাগুলো সাজাবা, সাজানোর পরে মানে 1 2 3 4 1 2 3 4 এই যে মাঝখানে এই দুটো যোগ করবা, অর্থাৎ 10 যোগ 8 ভাগ 2 যা হবে উত্তর তাই। আমি কিন্তু এটা সাজাইনি, না সাজিয়ে করেছি, তুমি কিন্তু অবশ্যই সাজাবা, ঠিক আছে। এবার দেখো 38 নম্বর, এত এত সংখ্যাগুলোর মধ্যক কত, এটাও একই রকম, আগে সাজাবা, সাজিয়ে দুই পাশ থেকে এভাবে কেটে দিয়ে যেটা হবে সেটা হবে উত্তর, ঠিক আছে। তারপরে খেয়াল করে দেখো এত 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 সংখ্যাগুলো প্রচুরক কত আছে। প্রচুরক মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটি থাকে সেটা হচ্ছে প্রচুরক। এখন দেখবে এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বেশি কি আছে খেয়াল করবা তুমি, বেশি যেটা থাকবে সেটা প্রচুরক। এটা বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল। 40 নম্বর বলছে এত এত এত, এর বলছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্ভব। তার মানে কি কেন্দ্রীয় প্রবণতার, এর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বের করা কি সম্ভব, অর্থাৎ এটার তো অবশ্যই গড় নির্ণয় করা। আমরা জানি গড় মধ্যে প্রচুরক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, আর এটা অবশ্যই গড় নির্ণয় আমরা করতে পারবো, সুতরাং এটা রাইট। এখন বলছে তৃতীয় শ্রেণীর যোজিত ঘটন সংখ্যা 10। আচ্ছা এইটা বলতে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণের সংখ্যা কত এটা জানতে আছে। তৃতীয় শ্রেণী বলতে আসলে এখানে 5 বোঝায়, 5 আর 8 5 কত, এটা 13 বোঝায়। আর তৃতীয় শ্রেণী 13-র সাথে 10 যোগ করলে হয় কত 23। এখন বলছে এর ঘটন সংখ্যা হচ্ছে কি তৃতীয় শ্রেণীর যোজিত ঘটন সংখ্যা হচ্ছে 10, এটা ভুল। এবারে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 41, এটা রাইট, কেননা একটা ভুল পেলে বাকি দুটো রাইট। এখানে অপশন দেখো সবগুলো দুইটা করে আছে, এটা মাথায় রাখবা, অপশন সব দুইটা করে আছে, তার মানে আমার উত্তর হবে 1 আর 3, 1 আর 3 মানে খ নম্বর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক যদি আমরা করি, এখানে 41 নম্বর দেখো বলছে এত এত এত, এটা দেওয়া আছে। এখন বলছে শ্রেণী ব্যবধান কত। আচ্ছা শ্রেণী ব্যবধান বলতে এখানে যে কোনো একটা শ্রেণী নিবা, আমরা নিলাম হচ্ছে 42 থেকে 47। এই 42 থেকে 47 এখন গোনা শুরু করো, 42 43 44 45 46 47, তার মানে 6, এর শ্রেণী ব্যবধান 6, উত্তর আছে 6। এই অঙ্কটা কিন্তু একবার করেছি, এটা দেখো ঢাকা বোর্ড 2016 সালে প্রথমের দিকে করেছি, হ্যাঁ অঙ্কটা জাস্ট। এবার বলছে এত 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 উপাত্তগুলোর পরিসর নির্ণয় করা। আচ্ছা পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা করলে কিন্তু হয়ে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তার মানে তুমি পরিসর নির্ণয় সূত্র লাগবে এরকম যে পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা বসিয়ে দেবা, এখান থেকে নিবা, এটা বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। নেক্সট, একটি সমস্যার সমাধানে 11 জন ছাত্রের মিনিটে নিম্নোক্ত সময় লাগে এত এত। বলছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এই সংখ্যাগুলো আগে ছোট থেকে বড় সাজাবা, আমি একটা সাজিয়ে দেখাই তো, অনেকগুলোতে দেখালাম না। ছোট থেকে বড় সাজালে প্রথম আছে 2, তারপরে 2, এই 2 2 2 2 আছে 3 বার কেটে দিলাম। এবারে 3 3 3 2 বার 3 3, তারপরে হচ্ছে 3 কত 4 4 হচ্ছে 2 বার 4 4, তারপরে হচ্ছে 5 5 5 2 বার, তাহলে আমি লিখলাম 5 এবং 5, তারপরে কত 5ও কেটে দিয়েছি। এবারে 6 একবার 7 একবার 6 একবার 7 একবার, দেখো সব কেটে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। ওকে এখন আমরা অঙ্কটি করে ফেলতে পারি। এবার বলছে যে এতগুলো এর মধ্যক কত, তার মানে 11 যদি হয় প্রথমে 5টা কেটে দেবো, 1 2 3 4 5, আবার এখানে 1 2 3 4 1 2 3 4 5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 হবে, মধ্যক হচ্ছে 4 আছে। দেখো নম্বর দেখেছো, এমসিকিউ অঙ্ক একদম শর্টে কিভাবে করা যায় সেটা বুঝতে হবে, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো বলছে 8 জনের বয়সের উপাত্ত এখানে দেওয়া আছে, কোন ধরনের উপাত্ত আছে, এই উপাত্তগুলো দেওয়া আছে, এগুলো কোন ধরনের উপাত্ত। দেখো এখানে 30 আছে, 45 আছে, আবার 40 আছে, 36 আছে, তার মানে এটা সাজানো না, মানে অগোছালো। সাজানো না থাকলে এটা বলা হয় অবিচ্ছিন্ন, অবিন্যস্ত। এই যে এটা হচ্ছে উত্তর খ নম্বর, অবিন্যস্ত। 45 নম্বর, গণন সংখ্যা সারণী তৈরি করার জন্য কয়েকটি ধাপ প্রয়োজন? 4টি সারণী তৈরি করার জন্য। হ্যাঁ তোমাদের বইয়ের ভিতরে মূল বইয়ে আছে 4টি, এটা দেখবা। এবারে বলছে উপাত্তের গণন সংখ্যা সারণী তৈরি করতে প্রথম ধাপ কোনটি? আচ্ছা প্রথম ধাপটা কোনটি? প্রথম ধাপটা হচ্ছে পরিসর, শ্রেণী সংখ্যা পরিসর, গণন সংখ্যা শ্রেণী ব্যবধান পরিসর। এই কোথায় গেল আমার অঙ্ক, এইটা। হ্যাঁ প্রথমটা কি? পরিসর। ঠিক আছে এবার খেয়াল করে দেখো, এত 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 প্রচুরক শ্রেণী কোনটি? আচ্ছা প্রচুরক শ্রেণী বের করতে হলে এখানে একটা কাজ আছে, তোমার কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। কোন শ্রেণীতে গণসংখ্যা? আচ্ছা আমি একটা কাজ করি, আমার মনের ভিতরে একটা খটকা লাগছে। হ্যাঁ
প্রচুরক শ্রেণী কোনটি, এটা নিয়ে একটু ঝামেলা আছে। প্রচুরক শ্রেণী কোনটি, প্রচুরক শ্রেণী কোনটি, উত্তর আছে খ নম্বর। আচ্ছা প্রচুরক শ্রেণী তো না, এই যে এটাই খ নম্বর পরিসর। হ্যাঁ ঠিক আছে, হটকাটা গেল। এবার দেখো এখানে বলছে প্রচুরক শ্রেণী কোনটি। প্রচুরক শ্রেণী মানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোনটা, 4, 2, 10, এই যে 10, তার মানে 36 থেকে 45 প্রচুরক শ্রেণী, 36 থেকে 45, এই যে এটা হয়েছে। এবার দেখো 48 নম্বর, এত এত মধ্যক শ্রেণী কোনটি। মধ্যক শ্রেণী কোনটি আবার সেই একই রকম, আমি কিন্তু অঙ্কটি করিয়েছি। মধ্যক শ্রেণী বের করতে হলে আমাদেরকে বুঝতে হবে, মধ্যক শ্রেণী বের করতে হলে ক্রমযুক্ত গণসংখ্যা করতে হবে। অর্থাৎ ক্রমযুক্ত গণসংখ্যা করলে আমরা এরকম একটা দাগ দেবো, দাগ দিয়ে এর ক্রমযুক্ত গণসংখ্যা বের করে নেবে। এখানে 4, 4 আর 2 6, 6 আর 10 16, 16 আর 5 কত হয় 21, 21 আর 4 25, এই 25কে 2 দ্বারা ভাগ করতে হবে সমান 12.5। এই 12.5 কোন ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে আছে, ক্রমযুক্ত কিন্তু মনে রাখবা, ক্রমযুক্ত বলতে এটা 12.5 এটা, তার মানে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী 36 থেকে 45 হয়েছে। হয়েছে এবারে কি বলছে, কোন শ্রেণীর ট্যালি সংখ্যা হলো ওই শ্রেণীর, কোন শ্রেণীর ট্যালি সংখ্যা হলো ওই শ্রেণীর গণসংখ্যা, এটাই হলো উত্তর, ওই শ্রেণীর গণসংখ্যা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো উপাত্তের পরিসরের সূত্র কোনটি। হ্যাঁ একদম পানির মতো সোজা, এতক্ষণ পরিসরের সূত্রই করে আসলাম, করে আস্তে আস্তে এখন শেষে আসে বলছে পরিসরের সূত্র। এটা বাদ দেখো কুমিল্লা বোর্ডে এসেছিল। পরিসরের সূত্র হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যোগ 1, সর্বোচ্চ মান যোগ যোগ না বিয়োগ, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এইটা ঠিক আছে। 51, একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো এত এত। এখন বলছে শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী ব্যাপ্তি বলতে যে কোনো একটা 41 থেকে 50 কত, শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10, গুণে দেখো 10 হবে, 41 42 এভাবে গুণে দেখো 10 হবে, উত্তর হবে 10। ঠিক আছে, এটা আবার এসেছিল কতবার দেখো, সিলেট বোর্ড 16 সালে, যশোর বোর্ড 15 সালে, তার মানে বুঝতে পারছো কোন অঙ্কগুলো পরীক্ষা আসে, তাই না। ওকে এবার দেখো শ্রেণী ব্যবধান কত, একই রকম শ্রেণী ব্যবধান আমরা করে ফেলেছি, শ্রেণী ব্যবধান আমরা যাই 46 থেকে 50, শ্রেণী ব্যবধান 5, তার মানে আমাদের উত্তর হবে 5। হ্যাঁ এইবার কিন্তু সংক্ষিপ্ত উত্তর চলে আসলো। শিক্ষার্থী বন্ধুরা এই যে সংক্ষিপ্ত আমি এমসিকিউ শেষ করে ফেললাম, সংক্ষিপ্ত উত্তর কোনগুলো তোমরা একটু দেখে নাও, এগুলো হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি সাজেশন করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে নাও, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। খেয়াল করে দেখো এই যে বিন্যস্ত অবিন্যস্ত উপত্যকা কাকে বলে, উদাহরণ দাও, পাইচিত্র কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর। এত এত সংখ্যাগুলো গড় কত, এটাও ইম্পর্টেন্ট, সর্বোচ্চ মান পরিসর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতজন নারী পুরুষ, হ্যাঁ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মোট কথা যেগুলো দিয়েছি সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নেব। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মাধ্যকতা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড়, এটাও অঙ্ক। পরিসংখ্যানের উপাত্ত বলতে কি বোঝো, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। এবার 10 নম্বর দেখো পাইচিত্র, এই পাইচিত্র কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে পাইচিত্র নিয়ে অল্প একটু একটা প্যাসেজ আকারে আছে লেখা অনেকগুলো। পাইচিত্রকে লেখচিত্রও বলা হয়, পাইচিত্রকে বৃত্তলেখও বলা হয়, পাইচিত্র আবার পাইচিত্র, ঠিক আছে। তার মানে এই 3টা নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। পাইচিত্রকে পাইচিত্র বলে, পাইচিত্রকে বৃত্তলেখ বলে, পাইচিত্রকে লেখচিত্র বলে, এইগুলো মুখস্থ রাখলে অঙ্কটি হয়ে যাবে, অনেক সময় আসে। এবার দেখো প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এত সংখ্যাগুলো গড় কত, হ্যাঁ 13 নম্বর আছে। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, হ্যাঁ এটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। এইবার দেখো আমি এখানে সৃজনশীল দিয়েছি, এই সৃজনশীলের আবার কিছু কিন্তু একটা কাজ আছে। সৃজনশীল এত কিছু দেওয়া লাগে না, এটা মনে রাখবা তোমরা, যে সৃজনশীলে তোমার আসবে হচ্ছে সারণী তৈরি করো। হ্যাঁ এটা মাথায় রাখবা যে সারণী তৈরি করো একটা, আর একটা হচ্ছে গড় শিওর আসবে, আর একটা হচ্ছে আয়তলেখ। সারণী, গড় আর আয়তলেখ, কিন্তু 3টাই একটাই আসবে না, 3টাই একই ইয়েতে আসবে না। তুমি মোট এই 3টা হচ্ছে তোমার একটা হচ্ছে সারণী, আর একটা হচ্ছে গড় তৈরি, আর একটা হচ্ছে আয়তলেখ। এই 3টা যদি তুমি করো তোমার আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। আর একটা তোমাকে বহুভুজ দিয়ে দিলাম, বহুভুজ এটাও ইম্পর্টেন্ট, তবে এই উপরের 3টা করলে আর কিছু পড়া লাগবে না, এই হচ্ছে। আর একটা হচ্ছে এইভাবে শ্রেণী দেওয়া থাকবে, আর একটা দেওয়া থাকবে যেভাবে, আমি একটা নিচে যাই, এই যেভাবে একটা শ্রেণী আর একটা এরকম দেওয়া থাকবে। দেখো এখানে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, গণের সংখ্যা নির্বাচন সারণী তৈরি করো, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সারণী থেকে গড় নির্ণয় করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গণের সংখ্যার বহুভুজ অথবা আয়তলেখ আঁকো, এখানে আসবে পরীক্ষায়, ঠিক আছে। তার মানে তোমাকে আমরা এখানে বলতে পারি
মোটামুটি এরকম যে তোমাদের এখানে তথ্য একটু বড় করি, তথ্য ও উপাত্ত, এখানে উপাত্ত এখানে হচ্ছে সি কিউ এর জন্য ইম্পর্টেন্ট সারণী তৈরি, সারণী তৈরি, সারণী তৈরি। আর একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক, আর একটা হচ্ছে আয়তলেখ, আর একটা হচ্ছে বহুভুজ। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি তোমাদেরকে একটু বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এইটা একটা, আর এইটা একটা, আর এইটা একটা, এই তিনটা বেশি বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে এইটা হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, তারপরে একটা এটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে আছে এটা, ঠিক আছে। আর এইগুলো যে ইম্পর্টেন্ট না তা না, একটা করে এগুলোতে দেওয়া যায়। এই শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তবে এখানে একটা কাজ আছে, একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে যেহেতু তোমার প্রশ্ন থাকবে কত নম্বরে, এটা মোট 11টা প্রশ্ন আসবে, তো 11টা না, তোমাদের হচ্ছে কয়টা 5টা প্রশ্নের উত্তর করতে হবে, মোট 5টা, তার মানে 5 নম্বর ধরে নাও। যদি আমরা ধরি এরকম 5 নম্বর, কত 5-এর ধরি যে ক, আর একটা হচ্ছে খ, আর একটা হচ্ছে গ। মনে রাখবা এখানে জ্ঞানমূলক প্রশ্ন আসবে ক নম্বরে, জ্ঞানমূলক বলতে কি উদ্দীপক থেকেও আসতে পারে, উদ্দীপক না থেকেও আসতে পারে, যে কোনো একটা প্রশ্ন এরকমভাবে আসতে পারে। তবে এরকম আসার সম্ভাবনা বেশি থাকে যে এই শ্রেণী ব্যবধান কত, একটা শ্রেণী থাকলো এর ব্যবধান কত, গড় কত অথবা পরিসর কত, এইভাবে ছোট্ট ছোট অংশ আসতে পারে। আর খ নম্বরে যদি এইরকম আসে যে সারণী শ্রেণী ব্যবধান দেওয়া থাকলো, সারণী তৈরি করো, আর এটা হচ্ছে অবশ্যই সারণী তৈরি করো এবং গড় নির্ণয় করো, এটা আসবে। আর এখানে থাকবে হচ্ছে আয়তলেখ। মনে রাখবা এই আয়তলেখ এবং বহুভুজ একই সাথে একই প্রশ্নে কখনোই থাকবে না। একটা গড় থাকলে একটা আয়তলেখ থাকবে, আবার একটা প্রচুরক থাকলে একটা আয়তলেখ থাকবে এরকম, অথবা গড় থাকবে, একসাথে 2-3টে কখনো থাকবে না, এরকম আসবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস তো অনেকক্ষণ নিয়ে ফেললাম। তোমাদের জন্য একটা গুড নিউজ এবং বার্তা হচ্ছে আগামীকালকে আমি তোমাদেরকে বলি, হ্যাঁ আগামীকালকে করব হচ্ছে কভার পৃষ্ঠা, সেখানে যাই কভার পৃষ্ঠা নিয়ে, কভার পৃষ্ঠা কিভাবে পূরণ করবা, পূরণ করবে, কভার পৃষ্ঠা কিভাবে পূরণ করবে এই ক্লাসটা আগামীকালকে নেব। এরকম তোমাদের কভার পৃষ্ঠা থাকবে না, এই কভার পৃষ্ঠায় কি এক জায়গায় থাকবে হচ্ছে, মাথায় রাখতে হবে, এক জায়গায় থাকবে হচ্ছে রোল নম্বর, এক জায়গায় থাকবে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, এক জায়গায় থাকবে হচ্ছে বিষয় কোড, এক জায়গায় থাকবে হচ্ছে সেট কোড। এইগুলো প্রত্যেকটা এরকম ঘর আকারে থাকবে, এই ঘরগুলো পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবা সেটা দেখাবো, আর পূরণ করতে গিয়ে ভুল হলে সেটা কি করবে সেটা দেখাবো। তোমাদের এই পরীক্ষার হলে স্যারদেরকে জিজ্ঞেস করা লাগবে না, স্যার আমার ভুল গেছে কি করব, আমি শিখিয়ে দেবো, সেখান থেকেই তোমরা পারবা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আরও তোমাদের একটু জ্ঞাতার্থে বলি, সেটি হচ্ছে ফ্রি কোর্স, আমার ফ্রি কোর্স চালু করেছি, এটা হচ্ছে 3য় শ্রেণী থেকে এসএসসি 2026 পর্যন্ত যে কোনো শ্রেণীতে ভর্তি হতে পারো, আছে এটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, আর এটা ভর্তি হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবা, এটা হচ্ছে 01883090390, এটি একটি। আর একটা হচ্ছে জেনিথ ম্যাথ study.com, এখানে ঢুকে ভিজিট করে ভর্তি হতে পারো। ঠিক আছে, যেখানেই যাও সেখানেই ফ্রি, আর ফ্রি না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, আমি তোমাদের ফ্রি নিয়ে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোট আলোচনা। আজকে অনেকগুলো আলোচনা করে ফেলেছি, 1 ঘন্টা 15 মিনিট ক্লাসটা নিয়ে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা
আগামীকালকে ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবা 6টা, এটা কয়টা ক্লাসটা হবে 6টা 30 মিনিটের পরে পরপরই আমি ক্লাসে ঢুকে যাব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো তোমাদের কন্টেন্ট শেষ করছি, আগামীকাল অবশ্যই দেখা হবে। আর পরিশেষে আবার একটু বলি, আমার হাদি ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা, যেহেতু আজকে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। সে আততায়ীদের হাতে গুলির আঘাতে নিহত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তিনি যেন অবশ্যই শহীদ হন এই দোয়া আমরা করি। আর সেই সাথে মানে শহীদ মর্যাদা পাই আমাদের দেশে এবং আল্লাহ যেন দেয়, এবং তার আত্মার মাগফিরাত কামনা করি, তিনি যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয় তার কপালে। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। অভিভাবক যারা আছেন অবশ্যই ক্লাসটা দেখেছেন, আর পরবর্তীতে দেখবেন, আপনাদের সন্তানদের বলবেন যে কিভাবে ক্লাসগুলো হয় এবং বোর্ডের প্রশ্ন কিভাবে আসে সেগুলো বিস্তারিত। ঠিক আছে, আজকের মতো আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।